নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো 3 দিনব্যাপী জলপাইগুড়ি আয়ুষ মেলার। হোমিওপ্যাথি, প্রাকৃতিক চিকিৎসা ও যোগ ব্যায়ামের বিষয়ে সচেতনতা প্রচারই এর মূল উদ্দেশ্য বলে জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। নতুন বছরের শুরুতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালবাজার বিডিও অফিস সংলগ্ন অবর বিদ্যালয় পরিদর্শক করণ অফিসে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ভবন থেকে আর্ট গ্যালারি পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জলপাইগুড়িতে সূচনা হলো 3 দিনব্যাপী আয়ুষ মেলার। সোমবার সকাল 10:30 নাগাদ এই শোভাযাত্রার সূচনা হয়। সোমবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ, জেলা সদর হাসপাতাল থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আয়ুষের ডিএমও সহ অন্যান্যদের উপস্থিতিতে এই শোভাযাত্রার সূচনা হয়। ভারত সরকারের এই আয়ুষ মেলা মানুষকে আরও একটু হোমিওপ্যাথি বা প্রাকৃতিক চিকিৎসার উপরে এগিয়ে নিয়ে যাচ্ছে। জলপাইগুড়ির রাস্তায় আয়ুষের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে এই মেলা বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এছাড়াও যোগ ব্যায়ামের বিষয়ে মানুষকে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয় এদিন। আয়ুষ মেলা সেটাই 2024-এর 8 থেকে 10 3 দিন ব্যাপী আমাদের এই আয়ুষ মেলা হবে। কারণ এই মেলার একটা উদ্দেশ্য হচ্ছে যে অ্যাওয়ারনেস, যাতে আমরা জনগণ বা সমস্ত ব্যক্তিকে জানাতে পারি যে আমাদের এই আয়ুষ বিভাগ বিভিন্নভাবে বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে আমাদের আয়ুষ বিভাগ চলছে এবং সবগুলো চিকিৎসা পদ্ধতির মধ্যে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র এবং হোমিওপ্যাথি এবং ইউনানিও হচ্ছে দুটো সেন্টার আমাদের ওপেন হবে খুব শীঘ্রই। যোগা এবং ন্যাচারোপ্যাথি এই সমস্ত কিছুই আমাদের কিন্তু মধ্যে আছে। ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন যেটা বলছে সেটা হচ্ছে আয়ুষ। আয়ুষের হচ্ছে আয়ুর্বেদা, ইউনানি, সিদ্ধা, এবং যোগা, ন্যাচারোপ্যাথি অ্যান্ড হচ্ছে হোমিওপ্যাথি, যাতে লোকের সাধারণ মানুষের যাতে চিকিৎসাটাকে আরও আমরা একদম ডোর স্টেপ লেভেলে নিয়ে যেতে পারি, তারই এটা হচ্ছে আমাদের। কয়দিন চলবে স্যার? এটা 3 দিন ব্যাপী চলবে, 8 জানুয়ারি, 9 জানুয়ারি এবং 10 জানুয়ারি। এবং এটা শরদেন্দ্র দেব গায়কর যে সাংস্কৃতিক আর্ট গ্যালারি আছে সেখানে এটা 2024 সালের আয়ুষ মেলার আয়োজন করা হলো জলপাইগুড়িতে। সোমবার শরদেন্দ্র দেব আর্ট গ্যালারিতে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করা হয়। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আয়ুষ শাখার তরফে এদিন এই মেলার আয়োজন করা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার বলেন, এর আগে 2023 সালে আয়ুষ মেলার আয়োজন করা হয়েছিল। এবারও এই মেলার আয়োজন করা হচ্ছে। 3 দিন ব্যাপী আয়ুষ মেলার আজ প্রথম দিনের শুভ উদ্বোধন হলো আজ। সকলকে সচেতন করতে এই ধরনের মেলার আয়োজন। আয়ুষের 5-6টি চিকিৎসা পদ্ধতি রয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে এবং সর্বস্তরে যাতে এর উদ্দেশ্য পৌঁছতে পারে তার জন্যই এ ধরনের কর্মসূচির আয়োজন বলে তিনি জানান। আজ এই 8 জানুয়ারি 2024 সাল, আমাদের 2023-এ একবার জলপাইগুড়ি আয়ুষ ফেয়ার হয়েছিল এবং 24 সালের প্রথমেই আমরা 8 থেকে 10 অবধি এই 3 দিন ব্যাপী আমাদের আয়ুষ মেলা চলবে এবং শুভ উদ্বোধন আজকে হলো এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই মেলা চলবে। কারণ আমাদের সবচেয়ে বড় জিনিস যে আয়ুষ মেলার অর্থই হচ্ছে যে অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতন করা সবাইকে। এবং সবাইকে যদি আমরা এই মেলা বা এর উদ্দেশ্য সম্বন্ধে সচেতন করতে পারি, তাহলে আমাদের যে হেলথ সিস্টেম রয়েছে, মাল্টিপল সিস্টেম, একটা মডার্ন মেডিসিন আমাদের যেটা রয়েছে, তাছাড়া যে আয়ুষের এই যে 5-6 রকমের যে চিকিৎসা শাস্ত্র রয়েছে, তার মাধ্যমে যে চিকিৎসা ব্যবস্থা আমাদের সাধারণ মানুষ নিতে পারবে এবং এতে কস্ট ইফেক্টিভও বটে। কারণ আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি বা ইউনানি আমাদের যেগুলো এখন মোটামুটি চলছে আর কি, 26খানা আমাদের টোটাল আয়ুষ ওপিডি ক্লিনিক রয়েছে আন্ডার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে। এছাড়া আমাদের জেলা পরিষদেও আয়ুষের ব্যবস্থা রয়েছে। সেটা হচ্ছে যে সেখানে বিভিন্ন রকমের যে জিপি বেস ক্যাম্প হয়, ওপিডি ক্যাম্প হয়। তাছাড়াও আমাদের
RBSK রয়েছে, তারাও আয়ুষেরই ডাক্তার এবং আয়ুষ ডিপার্টমেন্টের ডাক্তার আর কি, কেউ হোমিওপ্যাথি, কেউ আয়ুর্বেদিক। পুলিশ আবাসনের উদ্বোধনে এসে দুস্থ মানুষদের হাতে কম্বল বিতরণ করলেন এসপি। পুলিশ আবাসনের উদ্বোধনে এসে দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত। সেই সাথে পুলিশের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরেও যোগ দিলেন তিনি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা, মাল থানার আইসি সুজিত লামা, বিশিষ্ট সমাজসেবী অমিত দে প্রমুখ। সোমবার সকাল 11:30 নাগাদ এসপি শ্রী উমেশ গণপত মাল থানায় এসে রক্তদান শিবিরে যোগ দেন। সেখানে তার হাত দিয়ে দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এরপর থানার পেছনে নবনির্মিত পুলিশ আবাসনে দ্বার উন্মোচন করেন এবং গোটা আবাসন এলাকা ঘুরে দেখেন তিনি। পরে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিটি থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। এখন প্রচন্ড ঠান্ডা, তাই দরিদ্র মানুষদের শীতবস্ত্র দেওয়া হলো। এছাড়া পুলিশ অফিসার ও কর্মীদের থাকার জন্য দুটি আবাসনের ব্যবস্থা করা হলো, যাতে অফিসার ও ফোর্স একসাথে থানার চত্বরে থাকতে পারে। জানে কি মাননীয় মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে আমরা প্রত্যেক থানাতে পুলিশের উৎসব এটা আমরা পালন করি, ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা প্রত্যেক মাসেই বিভিন্ন ইউনিটের পুলিশ ইউনিটের আমরা ব্লাড ডোনেশন করি। আজকে এই নতুন বছরের এটা আমরা প্রথম দিকে আজ এই বছর মালবাজার থানাতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করেছি। এর মধ্যে আমাদের পুলিশের লোক, তার সঙ্গে বাইরের জেনারেল পাবলিক ওরাই ব্লাড ডোনেশন করবে এখানে। এর সঙ্গে সঙ্গে আমরা এখানে থানাতে অফিসার্স কোয়ার্টার যেটা ছিল, নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে, সেটা একটা উদ্বোধন করেছে। সে সঙ্গে এখানে আজকে এই শীতকাল মধ্যে যে গরিব মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, ওনাদেরকে কিছু শীত বস্ত্র এখান থেকে প্রদান করা হচ্ছে। তো এই আজকে থানাতেই ব্লাড ডোনেশনের সঙ্গে সঙ্গে 2-3টা প্রোগ্রাম ছিল। আজকে সবাই এটা আপনারা এসেছেন, ধন্যবাদ। আর একটা স্টাফ কোয়ার্টার কবের মধ্যে শেষ হয়ে যাবে? এটাই নেক্সট 2 মাস মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আমরা এই থানাতে মালবাজার একটা সাব ডিভিশন, এখানে অনেকগুলো অফিসার ফ্যামিলি সবাই থাকে, সবাই জন্য থাকার জন্য একটু ভালো জায়গা থাকে, সেজন্য এটা নেওয়া হয়েছিল। অফিসারের কোয়ার্টার তো রেডি হয়েছে, এখন অন্য যে আছে ওটাই নেক্সট 2 মাস মধ্যে রেডি হয়ে যাবে। তো সবাই অফিসার ফোর্স থানায় কম্পাউন্ড মধ্যে থাকতে পারে। নতুন বছরের শুরুতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালবাজার বিডিও অফিসের সামনে অবর বিদ্যালয় পরিদর্শককরণ অফিসে। সোমবার সকালে অফিস খোলার সময় অফিসের কর্মচারী লক্ষ্য করেন অফিসের একটি জানলা খোলা অবস্থায় রয়েছে এবং অফিসের বাইরের লাইট ভাঙা। তিনি তৎপর হয়ে ভেতরে ঢোকেন এবং লক্ষ্য করেন যে জানলা খোলা রয়েছে। সেখান থেকে অফিসের ভেতরে একটি কম্পিউটারকে টানার চেষ্টা করা হয়েছে, যার ফলে কম্পিউটারের সমস্ত উপকরণ মাটিতে পড়ে রয়েছে। দুষ্কৃতীরা ইন্টারনেটের কেবলগুলো কেটে নিয়ে গেছে এবং অফিসের অন্য দিকের একটি জানলা পাথর দিয়ে ভাঙার চেষ্টা করেছে। বিডিও অফিস সংলগ্ন সরকারি অফিসে এই ধরনের চুরির ঘটনার চেষ্টা করার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিদ্যালয় পরিদর্শককরণের তরফে মালবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাল থানার আধিকারিক গণেশ বর্মনের নেতৃত্বে একটি টিম পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সকালবেলা যখন আসা হইল, তো দেখা গেল যে একটা জানলা খোলা আছে। তো ভিতরে গিয়ে দেখি যে কম্পিউটারগুলো সম্পূর্ণ নিচে পড়ে আছে, আর এমনি কিছু হয়নি। তারপরে সামনে বাল্বটা ভাঙা, আর সামনে কয়েকটা তার নেই। এই কথা কিছু চুরি হয়েছে কি অফিস থেকে? না, এমনি কোনো কিছু চুরি হয় নাই। একটু মানে কম্পিউটারগুলো নিচে চেষ্টা হয়েছিল। চুরির চেষ্টা করে চুরির চেষ্টা হয়েছিল। থানা অভিযোগ করেছেন? হ্যাঁ, থানা অভিযোগ করে থানা থেকে পুলিশ এসে ইনভেস্টিগেশন করে তারপরে চলে গেছে। আপনার নাম? আমার নাম দিলীপ শর্মা। আপনি অফিসের স্টাফ? আমি স্টাফ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমাদের যে দিলীপ দা, উনি সবার প্রথমে এসেছিলেন। তখন উনি গিয়ে এসে আমাকে ফোন করলেন যে ঘটনাটা কি ঘটছে আমি বুঝে উঠতে পারছি না। তাই আমি আসার সাথে সাথে দেখলাম যে এখানে হচ্ছে কাচের ইয়েগুলো সব টুকরোগুলো পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, বাল্বটা ভাঙা। ঘরে ঢুকে দেখি কম্পিউটার টেবিলের থেকে কম্পিউটার হচ্ছে উল্টে পড়ে আছে, জানলাটা ভাঙা ছিল। কোনো কিছু চুরি গিয়েছে কি? এর আগে তো হয়েছিল, 7-8 বছর আগে হয়েছিল। এখন কিছু মিসিং রয়েছে কি অফিস থেকে? না, মিসিং হয়নি, কিন্তু চেষ্টা হয়েছিল। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানানো হয়েছে, আইসি এসেছিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন জেনেই অকাল হোলিতে মেতে উঠল জলপাইগুড়ি সীমান্ত গ্রাম।
চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে অকাল হোলিতে মেতে উঠল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চাউলহাটি অঞ্চলের তসর গ্রামের মানুষ। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই সীমান্ত গ্রামে সোমবার সকাল থেকে উৎসবের আমেজ। নতুন প্রজন্মের সঙ্গে গ্রামের মানুষ আবির খেলায় মেতে ওঠেন এদিন। আনন্দ উৎসবের কারণ জানাতে গিয়ে গ্রামের যুবক পুলক রায় বলেন, প্রতিবেশী দেশে পুনরায় ভারতের বন্ধু সরকার ক্ষমতায় আসার খবর পেয়ে সবাই মিলে আনন্দ উৎসবের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছি আমরা। আমাদের আবির খেলা হচ্ছে ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশ। হ্যাঁ, উনি বর্তমান শেখ হাসিনা মানে ক্ষমতায় আসতেছে বাংলাদেশে, আর সেই কারণে কি? হ্যাঁ, সেই কারণেই তো, সেই কারণে আমরা গর্বিত এবং উৎফুল্ল এবং আবির খেলে আনন্দিত করতেছি। আপনার নাম? আগে তো বাংলাদেশ আমাদের ভারতবর্ষের উপর প্রচুর অত্যাচার করত, এখন সেই অত্যাচার নেই। এই জন্য আমরা উল্লাসে মেতে উঠেছি, আবির খেলা খেললাম। আপনার নাম? বিধানচন্দ্র রায়। একদিনে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারিতে। এদিন স্থানীয় একটি বিদ্যালয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকার রোগীরা স্বাস্থ্য পরিষেবা নেওয়ার পাশাপাশি বিনামূল্যে রক্ত পরীক্ষার সুবিধা নিতে এখানে আসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মজুমদার বলেন, আমরা বিগত বছরে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম, এবারও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। গ্রামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পরিষেবা পেয়েছেন। চাইল্ড স্পেশালিস্ট, ফিজিশিয়ান সহ অন্যান্য ডাক্তারবাবুদের উপস্থিতিতে এদিন স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান। এখানে দরিদ্র মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসাটা করতে পারে, আচ্ছা, তার জন্য এই উদ্যোগ। মানে কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে আর কি, সেই বিষয়ে যদি বলেন, মানে কি ধরনের ডাক্তারবাবুরা বসেছেন? এখানে শিশু স্পেশালিস্ট আছে, আচ্ছা, সার্জেন্ট আছে এবং জেনারেল ফিজিশিয়ান আছে। বলছিলাম কতটা সাড়া পড়েছে এলাকার মানুষদের? না, মোটামুটি কর্মব্যস্ত গ্রামে যা দেখা যাচ্ছে তাতে ভালোই সাড়া পড়েছে। বলছিলাম আপনাদের বিদ্যালয়ের যেহেতু শিশু শ্রেণী থেকে ষষ্ঠম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা হয়, এই যে একটা স্বাস্থ্য শিবির আপনারা করেছেন, এইরূপ উদ্যোগ কি আপনারা আগামী দিনে নিয়েছেন বা বিগত দিনে নিয়েছিলেন? হ্যাঁ, বিগত দিনে গত বছর আমরা এই স্বাস্থ্য শিবির করেছি। আচ্ছা, হ্যাঁ, গতবার থেকেই শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, আশা করি আগামীতেও আমরা করব, আচ্ছা, যদি সকলের সহযোগিতা পাই। আচ্ছা, কি নাম আপনার, পরিচয়টা? আমার নাম বিশ্বজিৎ মজুমদার, আমি প্রিন্সিপাল ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির। অনেক ধন্যবাদ আপনাকে। শিলিগুড়িতে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা প্রদানের আবেদন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। কেন্দ্রীয় নারী শিশু কল্যাণ ও আয়ুষ প্রতিমন্ত্রী মহেন্দ্র মুঞ্জপাড়া সোমবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা বাংলার মানুষের জন্য প্রদানের আবেদন জানান। তিনি বলেন, আয়ুষ্মান ভারত যোজনা একটি বৈপ্লবিক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের 50 কোটি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা বাংলার মানুষেরও পাওয়া উচিত। আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব যেন এই প্রকল্পের সুবিধা বাংলার মানুষকে দেওয়া হয়। এদিন দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান মহেন্দ্র মুঞ্জপাড়া। সেখান থেকে সড়ক পথে দলীয় কার্যালয়ে যান। সেখানে কেন্দ্র সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা ও মোদি গ্যারান্টি ট্যাবলোর সূচনা করেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ অন্যান্যরা। चाहे किसी को भी कुछ भी जो पुअर लोग है, एक उसको कुछ भी पैसा खर्च किए बिना ये ट्रीटमेंट का लाभ ले सकते हैं। उसमें चाहे हार्ट डिसीज़ का हो, कैंसर का हो, चाहे किडनी की बीमारी का हो, ऐसे काफ़ी बीमारी है। और कम से कम 27 स्पेशलिटी, जैसे मैं एक हार्ट डिसीज़ हूँ, ऐसे कैंसर की कोई स्पेशलिटी हो, किसी गैस्ट्रोएंटरोलॉजी, किसी के लीवर की स्पेशलिटी, ऐसे 28 स्पेशलिटी का बेनिफिट लोगों को मिलता है, और वो भी बिल्कुल फ्री, और वो भी कैशलेस भी और पेपरलेस भी है। इस बार स्लोगन क्या है भाई कार्यक्रम के बाद? अब की बार 404 पार। वाह। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। শেষ দিনেও জলপাইগুড়ি বইমেলাকে ঘিরে বিতর্ক গেল না। উদ্বোধনী অনুষ্ঠানে নাকি ডাক পাননি জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। অভিযোগের সুরে কথা বললেন জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী। অন্যদিকে বইমেলা কমিটির সম্পাদক সুমন সরকার বিষয়টি নিয়ে বিজেপিকে বোকামো বলেছেন। এখানে রং খোঁজাটা একদমই বোকামো বলেছেন। জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোম ও নাট্যচর্চা কেন্দ্র যৌথ উদ্যোগে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছিল জলপাইগুড়ি বইমেলা। সেই মেলার উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায়। আর সেই বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী মুখ খুললেও সেই বিষয়ে বইমেলা কমিটির তরফে পুরো বিষয়টি রাজনৈতিক রং লাগানোর চক্রান্ত বলে দাবি করেন মেলা কমিটি। যদিও আজ বইমেলার শেষ দিন। জলপাইগুড়ির একটি স্কুলে বইমেলা করছেন, সে উদ্বোধনে তৃণমূলের জেলা সভাপতি মহুয়াদি, প্রাক্তন সংসদ দয় সম্মানীয় জিতেন দাস মহাশয় এবং দেবপ্রসাদ রায় মহাশয়, তৃণমূলের সম্মানীয় জলপাইগুড়ির বিধায়ক সহ সমস্ত লোকের সাথে নিয়ে জিতেন বাবুরা কংগ্রেস এবং তৃণমূলের লোক একসাথে বইমেলা করছে। অথচ দুর্ভাগ্য যে জলপাইগুড়ির বর্তমান সাংসদ সম্মানীয় সর্বজন শ্রদ্ধেয় জয়ন্তদাকে তারা একবারও তাদের এই আমন্ত্রণ পত্রে রাখার প্রয়োজনীয়তা মনে করেনি। যে সিপিএম কংগ্রেস তৃণমূল যে আজকে এক, সেটা জলপাইগুড়ি বইমেলা আমরা দেখতে পেলাম। প্রথমে লাল রঙের স্টল, আবার বহু প্রচলিত এক সংবাদপত্রে আমরা দেখলাম বা আমরা সচক্ষে দেখলাম পরের দিন সে লালের স্টল হয়ে গেল সবুজ আর সাদা। এইটাকে আমরা ধিক্কার জানাই এই রামধনু জোটকে। তৃতীয় বিষয়, আগামী 24 তারিখ আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা, আমরা 22 তারিখ দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষা পুরুষোত্তম রামের সে রাম মন্দির হতে চলছে অযোধ্যায়। সেখানে কোনো রাজনৈতিক বিষয় নেই। আমরা যারা হিন্দু সনাতন পরিবারের সন্তান, আমরা সে মন্দির হওয়াতে আমরা খুশি। আমরা নিজ নিজ গ্রামে নিজ নিজ পাড়ায় আমরা মন্দিরে পূজা দেব, বাড়িতে প্রদীপ জ্বালাবো। সেখানে কোনো বিজেপি পার্টির কোনো বিষয় নয়। আমরা হিন্দু সনাতন পরিবারের সন্তান, আমরা এই কাজ করব। এখানে বিজেপির সাথে কোনো সম্পর্ক নেই। একটা অভিযোগ করেছে নাকি আপনাদের যে উদ্বোধনের সময় কাউকে বিজেপির সাংসদকেও ডাকা হয়নি, একটা দলের বিষয় উনি প্রশ্ন করেছেন। যদি বলেন জলপাইগুড়ি বইমেলা, জলপাইগুড়ি শহরের বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে এই মেলা হয়েছে। এই মেলার কোনো রং নেই। এই মেলা জলপাইগুড়ি শহরের সকল মানুষদেরকে নিয়ে করা হয়েছে। এখানে রং খুঁজতে যাওয়াটাই বৃথা। দেখবেন বইমেলা প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা আসছেন, জলপাইগুড়ি প্রশাসনের মানুষরা আসছেন, বিশিষ্ট মানুষরা আসছেন। মেলা আমরা যদি বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা আসছেন, প্রশাসনের ব্যক্তিরাও আসছেন। ফলে এটার মধ্যে রং খুঁজতে যাওয়াটাই বোকামি বলে আমার মনে হয়েছে। তারা বলছে সাংসদকে ডাকা হয়নি। যদি বলেন আমরা সেইভাবে আমরা সাংসদকে ডাকিনি বিষয়টা না, আমরা জলপাইগুড়ির সকল মানুষকে, সকল রাজনৈতিক দলের নেতৃত্বকেই আমরা বইমেলার উদ্বোধনের দিন আমন্ত্রণ জানিয়েছি, শুধুমাত্র কোনো বিশেষ ব্যক্তি বলে না। আমার পরিচয় সুমন সরকার, সম্পাদক, জলপাইগুড়ি বইমেলা কমিটি 2024। 4 লেনের কাজ সম্পন্ন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি।
জলপাইগুড়িতে আজ সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন এসজিডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এসজিডিএর তরফে একগুচ্ছ কাজে হাত দেওয়া হয়েছে বলে তিনি এদিন জানান। চেয়ারম্যান বলেন, করলা নদী ঘেঁষে সৌন্দর্যায়ন করা হয়েছিল, সেই সব জায়গার একাধিক পেভার্স ব্লক ভেঙে গিয়েছে, সেই সব কাজে দ্রুত হাত দেওয়ার কাজ শুরু হয়েছে। জেলা পুলিশ সুপারের অনুরোধে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় 100টি বুলেট ক্যামেরা লাগানো হচ্ছে। এই প্রথম এত উন্নত মানের ক্যামেরা দিয়ে সাজবে গোটা শহর ও সংলগ্ন এলাকা। রাস্তা সহ জেলা একাধিক কাজে ইতিমধ্যে হাত দিয়েছে এসজিডিএ বলে জানান তিনি। ময়নাগুড়ির প্রবলেম সলভ করেছি, মোহিতনগরের প্রবলেম সলভ করেছি, যান চলাচল স্মুথ আছে। ন্যাশনাল হাইওয়েতে বিভিন্ন জায়গায় যেখানে ভাঙা ছিল কিছুটা ধূপগুড়িতে ভাঙা আছে আমরা বলেছি, এবং কিছু জায়গায় রিপেয়ারিংও হচ্ছে। তাছাড়া আলিপুরদুয়ার থেকে ফালাকাটা রোড, যেটা আলিপুরদুয়ার কুমারগ্রাম রোড, সেই রাস্তাটা দীর্ঘদিন আন্দোলন আমরা করেছিলাম ন্যাশনাল হাইওয়ের বিরুদ্ধে। যাই হোক, রাজ্য সরকারের চাপে সেই রাস্তাটার কাজ সম্পূর্ণ হচ্ছে, মানে 4 লেনের কাজ সম্পূর্ণ হয়নি। 4 লেনের কাজ ওরা কিছুই করতে পারেনি, মানে অ্যাকচুয়ালি 4 লেনের কাজে ব্যর্থ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি একদম সম্পূর্ণ ব্যর্থ। ঘোষপুকুর থেকে সলসলাবাড়ি পর্যন্ত যে 4 লেনের কাজ পুরোটা ধূপগুড়ির পর থেকে স্তব্ধ হয়ে আছে। কিন্তু ওখানে স্টেট গভর্নমেন্টের চাপে এবং স্টেট গভর্নমেন্টের উদ্যোগে কিছুটা জায়গায় যেখানে ভাঙা ছিল সম্পূর্ণ হয়েছে। জলপাইগুড়িতে রাস্তাঘাট, আমি রাস্তাঘাটে যাচ্ছি কেন, কারণ কানেক্টিভিটির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার জোর দিয়েছেন। জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম এবং যে আমাদের এনজিপির সামনে যে রাস্তাটা ভিআইপি রোড, যেটা নিয়ে মাঝে মাঝেই কথা উঠছিল, সেটা 1,48 লাখ টাকা দিয়ে টেন্ডার করে কাজ আমরা স্টার্ট করে দিয়েছি। ডাবগ্রাম ফুলবাড়িতে 2টো রাস্তা এবং ড্রেন নিয়ে প্রায় 3 কোটি। শিলিগুড়ি 36 নম্বর ওয়ার্ডে 1.5 কোটি। জলপাইগুড়ির 2 নম্বর ওয়ার্ড চিরকাল অবহেলিত ছিল বামফ্রন্ট আমল থেকে, সেখানে 1,12,00,000। জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডে 88 লাখ। 13 নম্বর ওয়ার্ডে 1 কোটি, 2 নম্বর ওয়ার্ডে 1,22,00,000, 3 নম্বর ওয়ার্ডে 88, 13 নম্বর ওয়ার্ডে 1 কোটি, 19 নম্বর ওয়ার্ডে 1,12,00,000, তাই তো সুবিধা? 1,12,00,000। মোট জলপাইগুড়ি শহরে 5,80,00,000 টাকার আমরা টেন্ডার করে দিয়েছি রাস্তার। তাছাড়া বাঁধের উপরে একটা রাস্তা আছে, যেটা এনবিডিডি করেছিল, বিভিন্ন জায়গায় পেভার ব্লক উঠে গেছে, ওটা আমরা নিয়েছি, ওটা আমরা রাস্তাটা বানাচ্ছি, জুবলি পার্কের রাস্তা। আচ্ছা, আরেকটা হচ্ছে ওটা এসপি জলপাইগুড়ি আমাদেরকে বলেছেন। তাছাড়া জলপাইগুড়িতে এসপি জলপাইগুড়ির আমাদেরকে একটা চিঠি দিয়েছেন, এবং আমরা ভাইবিলিটি দেখেছি 100টা জায়গায় বুলেট ক্যামেরা লাগানো হচ্ছে, এবং মানে মিনিমাম 0 ভিজিবিলিটিতেও ক্লিয়ার পিকচার আসবে। অতি উন্নত মানের ক্যামেরা, যেটা আমাদের বাংলায় কোনোখানে এখনও লাগানো হয়নি। আমরা স্টার্ট করছি এটা এসজিডিএ, কারণ হচ্ছে এটা খুব দূর থেকে ছবি আসবে। শহরে এবং শহরের আশপাশে, এমন কিছু কিছু জায়গায় আমরা বলবো না, কারণ ওখানে যেহেতু মানে বুঝতেই পারছেন নিরাপত্তার বিষয় আছে। জলপাইগুড়ি শহর এবং জলপাইগুড়ি শহরের আশেপাশে 100টি বুলেট ক্যামেরা। এক একটি ক্যামেরার অনেক দাম, আমি দামটা এখন মনে নেই, অন্য ক্যামেরার থেকে 5 গুণ দাম। বরাদ্দটা আমি এখনো জানি না, এখন পুরোটা দামটা দ্রুততার সাথে হচ্ছে, এটা আমরা ওন ফান্ড থেকে করছি, মানে অ্যাপ্রুভালে যাচ্ছি না। তা জলপাইগুড়িকে একটু মানে ইয়েতে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, কিছু কিছু জায়গায় এগুলো আমরা ইনস্টল করতে যাচ্ছি আর কি, ইম্পর্টেন্ট জায়গাগুলোতে। জলপাইগুড়ি জেলা যে কটা মানে করিডোর আছে, এলিফ্যান্ট করিডোর, সব করিডোরে আমরা 135টা করিডোর আছে, 135টা করিডোরে আমরা হাইমাস্ট লাগাচ্ছি। মানে এটা হচ্ছে সোলার থাকবে, যে লাইটটা কিন্তু এখন যে আপনারা হাইমাস্ট দেখেন ওরকম হাইমাস্ট নয়। এই হাইমাস্ট ভাঙতে পারবেন, এটা মিডিল অফ দি কংক্রিট হবে, তারপরে হাইমাস্ট উপরে থাকবে। কিন্তু লাইটটা একটু অন্য ধরনের লাইট, মানে পাওয়ারফুল লাইট, কিন্তু অত বড় ফেজে নয়, ঠিক আছে? এবং ওটার কস্টিংটাও কম, ঠিক আছে? ওটা আমরা লাগাচ্ছি এই করিডোরগুলোতে। ফরেস্ট ডিপার্টমেন্ট এনওসি আমরা পেয়ে গেছি। জলপাইগুড়িতে অনেক দিয়েছেন মুখ্যমন্ত্রী, মানে ঢালাও দিয়েছেন, 2 হাতে আশীর্বাদ করেছেন। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, মাল, লাটাগুড়ি, বিভিন্ন এলাকা, আমাদের অ্যাকশন এরিয়া, রাজগঞ্জ, ডাবগ্রাম, প্রচুর কাজ দিয়েছেন। মাঝে মাঝেই আপনাদেরকে প্রেস কনফারেন্সে বলবো। আজকে আপনাদের একটু আমি এসজিডি এর তরফ থেকে
আমাদের যে ক্যালেন্ডার সেটা ব্যবহার করি। অবস্থান আন্দোলন অনুষ্ঠিত হলো বিএসএনএল এর সদর দপ্তরে। তৃণমূল কংগ্রেস সমর্থিত বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন এবং বামপন্থী সংগঠন বিএসএনএল কন্ট্রাক্ট মজদুর ইউনিয়নের অবস্থান আন্দোলন বিএসএনএল দপ্তরের প্রধান দপ্তরের সামনে। সোমবার বিএসএনএল দপ্তরে প্রায় 100 জন অস্থায়ী কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। দীর্ঘ 7 মাস থেকে বেতন পাচ্ছেন না বলে তারা অভিযোগ করেন। পাশাপাশি যে সংস্থা তাদের কাজে নিযুক্ত করেছে তারা তাদের পিএফ এর সুবিধাও দিচ্ছে না বলে দাবি করেন তারা। তাই বাধ্য হয়ে লাগাতার আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন বলে দুই সংগঠনের তরফে জানানো হয়েছে। এদিন সকাল থেকে তারা অবস্থান আন্দোলন শুরু করে দিয়েছেন। তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সরকার জানান, তাদের বকেয়া মায়না এবং পিএফ না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। কেন্দ্রীয় সরকারকে এর দায়িত্বভার নিতে হবে, তাদের দাবি পূরণ করতে হবে। আমাদের অনুরোধ মানে আপনারা আন্দোলন না, প্রশাসনের তরফ নড়ছে না, এটা অফিসটা বন্ধই আছে, আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। আলিপুরে আন্দোলন হচ্ছে, বীরপাড়া মালবাজার সমস্ত এলাকা মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এবং এটা ভাবতে অবাক লাগে যে একটা টেন্ডার করে, এরা ভুলভাল টেন্ডার করে। বোম্বের কোম্পানিতে জেম পোর্টালের মাধ্যমে কি একটা পোর্টাল, এটা সরকারি ওয়েবসাইট, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সাইট। এই সাইটের মাধ্যমে বিভিন্ন বড় বড় এজেন্সি আসছে, তা থেকে বোম্বের একটা কোম্পানি কাজ পেয়েছে, তার অ্যাকাউন্টে বিএসএনএল টাকা দিয়েছে আমাদেরকে মাইনে দেওয়ার জন্য। কিন্তু 1 মাসের মাইনা দিল, 2টো ঢুকেছে, একটা দিল আরেকটা দিল না। ওই কোম্পানি কেউ ফোন ধরছে না, আমরাও যোগাযোগ করার চেষ্টা করছিলাম, মিথ্যে কথা বলবো না, ম্যানেজমেন্টও যোগাযোগ করছে, চিঠি করছে, কোনো সারা শব্দ নেই। এবং এই ব্যাপারে যে আইনি পদক্ষেপ সেটাও নেই। লুক আউট নোটিশ এখনও জারি হয়নি, এফআইআর হয়নি। এর আগের কোম্পানি, আমাদের লোকাল কোম্পানি, এই যে 9 নম্বর গলিতে, আপনারা ধরেন না ওনাকে, টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি, উনি 38 লক্ষ টাকা ইপিএফ, ডিডিএম এন্টারপ্রাইজ 38 লক্ষ টাকা ইপিএফ এর মেরে দেওয়া হয়েছে। আমরা ডিএম এর কাছে গেছিলাম, এফআইআর করার দায়িত্ব কার? বিএসএনএল ম্যানেজমেন্টের। এইভাবে টাকা 9-6 হয়ে যাচ্ছে, লেবারদের পাওনা টাকা, এটা কর্পোরেট পুঁজি, একমাত্র এই বড় বড় সংস্থা, ঠিকাদার, এদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে। অথচ লেবারদের যখন দিচ্ছে না, তখন করে এরা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এই আন্দোলন আমরা তীব্র থেকে তীব্রতর করব। আপনার নাম আর পরিচয়? বিকাশ বিশ্বাস, ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের জেলা সম্পাদকের দায়িত্বে আছে। তাদের বেতনটা নিয়মের মধ্যেই থাকবে, প্রত্যেক মাসের 1 থেকে 9-এর মধ্যেই তারা বেতন পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে এজেন্সি নিয়োগ করা হয়েছে, সেই এজেন্সি এই শ্রমিকদের ঠকাচ্ছে। কী করে ঠকাচ্ছে? একদিকে হচ্ছে বেতন কম, 2 নম্বর হচ্ছে তাদের যে বকেয়া বেতনগুলো আছে সেগুলি তারা তুলে নিচ্ছে বিএসএনএল কর্তৃপক্ষ থেকে বা বিএসএনএল থেকে তুলে নিচ্ছে। তাদের পিএফের, অন্য রাজ্যের পিএফের যে লিস্ট আছে বা চালান আছে, সেটা দেখায় নিয়ে বিএসএনএল থেকে তারা পেমেন্ট নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে বিএসএনএল যে সমস্ত শ্রমিক কর্মচারীরা আছে, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির যারা কাজ করে এখানে, তাদের পয়সাটা তারা উঠায় নিয়ে যাচ্ছে, কিন্তু এদের বেতনটা দিচ্ছে না। কয়েকদিন আগে 1 মাসের বেতন দেওয়া হলেও কিন্তু পরবর্তীতে এখন 3 থেকে 4 মাসের বেতন ওদের বকেয়া পড়ে আছে। সেই জন্যই আজকে আমাদের আন্দোলন, যে এইভাবে যেরকম এজেন্সি ঠকাচ্ছে, কেন্দ্রীয় সরকারও আমাদের শ্রমিকদের ঠকাচ্ছে। ন্যায্য হাজিরাটা থেকে বঞ্চিত, যেরকম পিএফ থেকে বঞ্চিত, এবং দেখার কেউ নাই বিএসএনএল। কেন্দ্রীয় সরকারকে এই দায়িত্ব নিতে হবে। যদি কেন্দ্রীয় সরকার এই দায়িত্ব না নেয়, আমাদের আন্দোলন কিন্তু চলবে আইএনটিইউসির, সর্বভারতীয় আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করছি। আমরা শ্রমিক সংখ্যা কত রয়েছে এখানে? প্রায় 500 মতন শ্রমিক এখানে কাজ করে, সমস্ত সবই কন্ট্রাকচুয়াল, সব কন্ট্রাকচুয়াল। বেতন অনিয়ম আপনাদের তো বললাম আমরা। এই অবস্থায় আমাদের আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন চলছে আন্দোলন, এই হচ্ছে ব্যাপার। আজকে কি করছেন? এবং আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি, কোনো আধিকারিকরাও আসেনি, কেউ আসেনি, সব চলে গেছে। তারা অনিয়ম করছে, তাদের কাছে বলতে গেলে, শ্রমিকদের কথা বলতে গেলে তারা শুনে না। সেই জন্যই আজকে আমাদের কিন্তু আজকে এই আন্দোলনটা। অফিস কি পরিষেবা বন্ধ আছে? অফিসের পরিষেবা এখন তো ভিতরে কি পরিষেবা জানি না, আমরা বাইরে আছি। আজকে অফিসে কেউ ঢুকতে পারেনি? না, এখনো ঢুকতে পারেনি। নাম আর পরিচয়? স্বপন সরকার, সভাপতি, বিএসএন কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন, আইএনটিসি কেন্দ্রীয় কমিটি। ডুয়ার্সের সবথেকে বড় নৈশ ফুটবল টুর্নামেন্টে জয়ী হলো দার্জিলিং। মাল ব্লকের ওদলাবাড়ি নৈশ ফুটবলে চ্যাম্পিয়ন হলো ইউনাইটেড এফসি দার্জিলিং। রবিবার রাতে ফাইনালে তারা ফ্রেন্ডস স্পোর্টস ক্লাব রংপুর বাংলাদেশকে 3-1 গোলের ব্যবধানে পরাজিত করে।
নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় রীনা ঘোষ মেমোরিয়াল উইনার্স, পরশুরাম আগরওয়াল মেমোরিয়াল রানার্স আপ এবং সুদাম মন্ডল মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফি নৈশ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এদিন দর্শক ঠাসা বিধানপল্লী ময়দানে ইউনাইটেড এফসি দার্জিলিং এবং ফ্রেন্ডস স্পোর্টস ক্লাব রংপুর বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। প্রথমার্ধের 28 মিনিটে কুঞ্জম থাপার গোলে ইউনাইটেড এফসি এগিয়ে গেল, দ্রুত সমতা ফিরিয়ে আনেন বাংলাদেশের ইমন। দ্বিতীয়ার্ধেও আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। এই অর্ধের 18 মিনিটে বাংলাদেশের গোলমুখে জটলা থেকে দার্জিলিং এর দলটিকে ফের একবার এগিয়ে দেন নিরাজ কার্কি। ম্যাচের প্রায় অন্তিম লগ্নে নিজের দ্বিতীয় গোল করে দার্জিলিং দলকে 3-1 ব্যবধানে এগিয়ে দেন কুঞ্জম থাপা। এদিনে ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছে দার্জিলিং এর কুঞ্জম থাপা। ম্যান অব দি টুর্নামেন্ট হয়েছেন বাংলাদেশ দলের ইমন, সর্বোচ্চ গোলদাতা দার্জিলিং এর নিরাজ কার্কি, সেরা ডিফেন্স দার্জিলিং এর আশিস খারকা, সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের আপেল মোহাম্মদ। এদিন এই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক, মালের আইসি সুজিত লামা, বিডিএ সহ অন্যান্য আধিকারিকেরা। প্রতি বছর ওদলাবাড়িতে এত বড় ফুটবল টুর্নামেন্ট হয়, কিন্তু ফুটবল মাঠের কোনো পরিকাঠামো নাই। তাই ওদলাবাড়ি বিধানপল্লী মাঠকে যাতে মিনি স্টেডিয়ামের রূপ দেওয়া যায়, মন্ত্রীর কাছে এই কথা জানান উদ্যোক্তারা। মন্ত্রী আশ্বাস দিয়েছেন এ ব্যাপারে তিনি চেষ্টা করবেন। উল্লেখ্য, এর আগে ডক্টর সৌরভ চক্রবর্তী মাঠের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই কাজ আর হয়নি। IG headquarter North Bengal Frontier PSF Kadamtala Siliguri Grandmaster Sub Inspector জাতীয় সঙ্গীত পরিবেশনের পরই অফিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে 17 জানুয়ারি। রঞ্জন সেন মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ, দুলাল রঞ্জন ভৌমিক রানার্স আপ ট্রফি, এরিগেশন কাপ অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির মাঠে। ইন্টার অফিস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট সোমবার সূচনা হলো এফইউসি ময়দানে। আজ থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্টটি। আজ জলপাইগুড়ি বিদ্যুৎ দপ্তর ও দমকলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে খেলাটি। জলপাইগুড়ি ইরিগেশন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই খেলার সূচনা করেন এই দিন। মোট 12টি টিম খেলবে এই টুর্নামেন্টটিতে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সপ্তাহের শুরুতেই ঠান্ডার রেশ বিভিন্ন জেলার সাথে সাথে জলপাইগুড়ি জেলাতেও। শীতের আমেজ তৈরি হয়েছে গোটা জেলা জুড়ে। ঠান্ডার পোশাক পরে বের হচ্ছেন অনেক মানুষ। যদিও তেমন ভাবে ঠান্ডার পরিবেশ দেখা না গেলেও আগুন জ্বালিয়ে রোদে শরীরকে গরম করছেন বয়স্ক মানুষেরা। আজ সকাল থেকে শীতের আমেজ লক্ষ্য করার জন্য এদিন পিকনিকের পরিবেশ তৈরি হয়েছে, এমনটি মনে করছেন তারা। যদিও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলেছিল সোমবার, তবুও অনেকটাই ঠান্ডাই ছিল এই দিনের সকালটি। আজকে বেশি ঠান্ডা আছে কালকে থেকে। আজকে যেরকম ঠান্ডা আছে পিকনিক খাওয়ার ঠান্ডা। ওই সকালে মন্দির ঝাড়ছি, ঠান্ডা লাগছে পুরা, এই আগুন পুয়াচ্ছি বসে। গত কয়েকদিন থেকে তো ঠান্ডাটা কমে গিয়েছিল অনেকটাই। হ্যাঁ, কয়েকদিন থেকে ঠান্ডা। আজকেরটা বেশি আছে সকালবেলা। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো 3 দিন ব্যাপী জলপাইগুড়ি আয়ুষ মেলার। হোমিওপ্যাথি, প্রাকৃতিক চিকিৎসা ও যোগ ব্যায়ামের বিষয়ে সচেতনতা প্রচারই এর মূল উদ্দেশ্য বলে জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। নতুন বছরের শুরুতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালবাজার বিডিও অফিস সংলগ্ন অবর বিদ্যালয় পরিদর্শক করণ অফিসে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।